আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে স্বাগতম। আমরা আজকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের মডেল টেস্ট 4 সলভিং ক্লাসটা করব। ইনশাল্লাহ সবাই দ্রুত গতিতে একটু জয়েন হয়ে যাও। আমিও ক্লাস লিংকটি শেয়ার করে দেওয়ার হচ্ছে, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে ফেলো ক্লাস লিংকটি। তারপর আমরা মডেল টেস্ট 4 এর বিশ্লেষণ ক্লাসটা, এই ক্লাসগুলো তোমাদের কাছে অনেক জনপ্রিয় অলরেডি, এবং তোমরা সবাই খুব সুন্দর করে এই ক্লাসগুলোকে গ্রহণ করতেছো। আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত 3-4টা করে সলভিং ক্লাস করার জন্য দ্রুত গতিতে। ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে আগে শেয়ার করে ফেলো। শেয়ার না করলে আসলে তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো তাহলে অনেকের কাছে রিচ করে না, প্লাস হচ্ছে আমিও ক্লাস নেওয়ার আগ্রহটা হারাই ফেলি আর কি। ওকে, তো সুতরাং একটু ক্লাসটা শেয়ার করে ফেলো, আমিও শেয়ার করে দিচ্ছি ক্লাস লিঙ্কটা। ওকে, আর প্রথম উত্তরটা করবা হচ্ছে মেনশন দিয়ে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান কয়টি? প্রথম 1 নম্বর প্রশ্ন, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান। এটা মেনশনের মধ্যে বুঝাই দিবা যে এটার উত্তর কি, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, কোনটা হবে এটা মেনশন করে বুঝাই দিবা। ঠিক আছে, দেখি সবাই একটু ট্রাই করো তো উত্তরটা লিখার। আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সবার জন্য, তোমরাও শেয়ার করে ফেলো। হ্যাঁ, ওকে, সবাই একটু বলো দ্রুত গতিতে জয়েন হয়ে যাও। আচ্ছা, ক্লাস সবার কি শেয়ার করা শেষ? আসলে তোমরা যদি নিয়মিত ক্লাস চাও তাহলে শেয়ার করো, ঠিক আছে? আর না হলে, যদি পছন্দ না করো তাহলে রেসপন্স কম হলে স্বাভাবিক, ক্লাস নিতে একটু খারাপ লাগে, এটাই আর কি। আচ্ছা, যাই হোক, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেরি না করি, সময় নষ্ট করব না। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান, এটা মেনশন দিয়ে বুঝিয়ে দিবা 2 জন ফ্রেন্ডকে। সবাই আচ্ছা, আমার কথাটা যারা শুনতেছো তারা ফ্রেন্ডের মেনশন দিয়ে দাও। আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হলো এই যে নাইট্রোজেন। নাইট্রোজেনকে বলা হয় ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান। এবার দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র হলো, তোমাদেরকে আমি এটা একটা শর্ট ভিডিও আকারেও দিয়েছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহৃত? মেশিন লার্নিং আছে, স্পিচ, ভিশন, তারপরে হচ্ছে রোবোটিক্স, ঠিক কিনা? এই যে এই সমস্ত জায়গায় আমাদের এগুলাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র। এবং এটা দেখবা তোমাদের এমসিকিউ বইতে, দেখো আইসিটি অ্যাসিস্ট্যান্টের এমসিকিউ বই যেটা, এখানে যদি তুমি একটু দেখো, আমি দেখাই। এইখানে প্রথম দেখো, এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে, দেখো এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসবে, শিওর থাকো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্র। 1 নাম্বার কি বলতো? মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ বা স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ, রোবোটিক্স, আর হচ্ছে ভিশন বা ইমেজ প্রসেসিং। দেখছো, এগুলো একটু ভালো করে পড়ে রাখবা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র বইয়ের 4 নাম্বার পৃষ্ঠায়। এই প্রথমে বই পড়ার সময় আগে এগুলা পড়বো, ওভারভিউ গুলা পড়বা চ্যাপ্টারের। আর এখন থেকে বই নেওয়া যাবে, এখন থেকে বই অর্ডার করা যাবে। আমরা আবার 13 তারিখ থেকে বই পাঠানো শুরু করব। এতদিন পর্যন্ত বই অর্ডার অফ ছিল, এখন থেকে বই অর্ডার করা যাবে। 13 তারিখ থেকে আমরা বই পাঠানো শুরু করব, ছুটি শেষ। আচ্ছা, যাই হোক, মানব শরীরে জিনের সংখ্যা কত? এটা হচ্ছে 30,000, এটা 30,000। মানব শরীরে জিনের সংখ্যা হচ্ছে 30,000। 4 নাম্বারটা বলো, টেলিপ্রেজেন্সের ধারণাটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? দেখি বলো তো, 4 নাম্বারটা তোমরা উত্তর করো আগে। টেলিপ্রেজেন্সের ধারণাটি যে বিষয়ের সাথে সম্পর্কিত, সবাই উত্তর করো তো, তোমরা উত্তর করো। টেলিপ্রেজেন্সের ধারণাটি যে বিষয়ের সাথে সম্পর্কিত। ওকে, টেলিপ্রেজেন্সের ধারণাটি যে বিষয়ের সাথে সম্পর্কিত, দেখি বলো তো, সবাই কমেন্ট করো। টেলিপ্রেজেন্সের ধারণাটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কমেন্ট করো দ্রুত গতিতে, যারা যারা ক্লাস করতেছো। টেলিপ্রেজেন্সের ধারণাটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা, যাই হোক, অনেকেই পারতেছো, মাশাআল্লাহ, এটা ভালো লাগতেছে। আচ্ছা, ফাইন ফাইন ফাইন। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি আসলে টেলিকনফারেন্সিং বললে ভুল হবে। শুনো, টেলিপ্রেজেন্স মানে হচ্ছে কি, তোমার সামনে এমন ভাবে মানে কনফারেন্সটা অনুষ্ঠিত হবে, মনে হচ্ছে তুমি সরাসরি উপস্থিত আছো। ঠিক আছে, একদম বাস্তবের মতো মনে হবে, এটাকে বলা হয় টেলিপ্রেজেন্স। তাহলে টেলিপ্রেজেন্সের ধারণাটি হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই সেটা মানুষের মতো কাজ করার পদ্ধতি। দেখো শোনো, মানুষের মতো কাজ করার পদ্ধতিকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এখানে একটু আমার কথা শুনো সবাই, সবাই এখানে আমার ব্যাখ্যাটা একটু শুনেন ভালো করে। নিউরাল নেটওয়ার্ক কি, আগে ব্যাখ্যাটা শুনুন। আমাদের মানুষের মস্তিষ্কের যে নিউরন, এগুলাকে বলা হয় নিউরন।
মানুষের যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কে নিউরন আছে না, এগুলাকে বলা হয় নিউরন। এইটাকে যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করব, এই যে ম্যাথমেটিক্যাল পারসেপট্রন দিয়ে যখন আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব, ম্যাথমেটিক্যাল টার্ম পারসেপট্রন যোগ করে করে যখন আমরা একটা নতুন নেটওয়ার্ক গঠন করব, কি কথা বোঝা যায় না? কথা কি বোঝা যায় না একটু মানে হচ্ছে কি, তোমার সামনে এমন ভাবে মানে কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই তো ঠিকই তো আছে, সাউন্ড তো বোঝা যাচ্ছে, তোমরা বোঝা যাচ্ছে না বলতেছো না? সাউন্ড তো ঠিকই আছে, তোমরা মনে হয় তোমার মোবাইলের সমস্যা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি বলবো, মানুষের মতো যে কাজ করার পদ্ধতি সেটাকে বলবো নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, মনে থাকবে। তাহলে কৃত্রিম যে, আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? সবাই একটু বলো তো, কথা কি আস্তে শোনা যাচ্ছে আমার? আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করেন তো, কথা কি আস্তে শোনা যাচ্ছে নাকি? কথা কি আস্তে শোনা যায়? সবাই কমেন্ট করেন, আমার তো মনে হচ্ছে কথা সঠিক আছে, সাউন্ড আসে না। কথা কি আস্তে শোনা যাচ্ছে? এই আমি তো এখানে শুনতেছি, সবই ঠিক আছে। তোমাদের তোমাদের মনে হয় মোবাইলে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, মোবাইল ঠিক করো আগে। আচ্ছা যাই হোক, শোনো, এবার পরের প্রশ্নে আসি আমরা। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর, দেখি বলো তো, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর কি হবে? কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর কি হবে বলো তো? কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর কি হবে বলো? কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর কি হবে বলো তো একটু। সবাই, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর, এটা আমি তোমাদেরকে পড়ানোর সময় অনেকবার বলছি, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড। ঠিক আছে, অনেকে মনে করে ভয়েস ব্যান্ড মানে হলো শুধু কথা বলা, অনেকে মনে করে শুধু ভয়েস ব্যান্ড মানে হচ্ছে শুধু ফোনে কথা বলা, এটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। কিন্তু না, কম্পিউটার থেকে যখন আমরা কোনো প্রিন্টারে ডাটা প্রিন্ট করি, ওই যে দেখো না আস্তে আস্তে প্রিন্টারে ডাটাটা যায়, তখন এটাকে বলবো আমরা ভয়েস ব্যান্ড। এবার দেখো মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিং এর মূল পার্থক্য কোনটি। আগে দেখো মাল্টিকাস্টিং কি। এই যে দেখো এখানে দেখো, যখন উৎস থেকে সবাই ডাটা পাই, উৎস থেকে পসিবল সবাই ডাটা পায়, তখন এটাকে বলা হয় ব্রডকাস্টিং। আর উৎস থেকে যখন নির্দিষ্ট গ্রুপ ডাটা পায়, এই যে তখন এটাকে বলা হয় মাল্টিকাস্টিং। ভালো করে বোঝার চেষ্টা করো, উৎস থেকে সবাই ডাটা পাইছে, পসিবল সবাই, তাহলে এটাকে বলবো আমরা কি, ব্রডকাস্টিং। উৎস থেকে যখন নির্দিষ্ট গ্রুপে ডাটা পাবে, তখন এটাকে বলবো মাল্টিকাস্টিং। তার মানে প্রাপকের যে সংখ্যা, এই প্রাপকের সংখ্যার উপরেই নির্ভর করে হচ্ছে মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিং। তাহলে এটা মনে থাকবে, মাল্টিকাস্টিং এবং ব্রডকাস্টিং মূলত হচ্ছে কি, মূল পার্থক্য কোথায়? প্রাপকের সংখ্যার উপর। এবার দেখেন ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি, এটা সবচেয়ে সরকারি প্রশ্ন, এটা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। সবাই একবার কমেন্ট করো, 2.4 গিগাহার্জ, 4-5 গিগাহার্জ, বলেন সবাই কমেন্ট করেন। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্জ, এখনই মুখস্থ হয়ে যাক। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্জ। ঠিক আছে, 2.45 গিগাহার্জ, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্জ। এটা সবচেয়ে বেশি কমন একটা প্রশ্ন এবং পরীক্ষায় এটা বেশি আসে। ঠিক আছে, বুদ্ধিমান ডিভাইস, আজকে থেকে মনে রাখবেন, বুদ্ধিমান ডিভাইস বলা হয় রাউটারকে, বুদ্ধিমান ডিভাইস বলা হয় রাউটারকে, বুদ্ধিমান ডিভাইস বলা হয় রাউটারকে, মনে রাখবেন আজকে থেকে। এটাও বোর্ড পরীক্ষার প্রশ্নের জন্য এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বুদ্ধিমান ইন্টারনেট নেটওয়ার্কের ডিভাইস হচ্ছে রাউটার, বুদ্ধিমান ইন্টারনেট নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে রাউটার। সবাই কমেন্ট করে ফেলেন সাথে সাথে, বুদ্ধিমান ইন্টারনেট নেটওয়ার্ক ডিভাইস হলো রাউটার। ওকে, এবার দেখো, আমি লাস্ট এই 4 নাম্বারটা 10 নাম্বারটা বলি। ক্লাউড কম্পিউটারের কোনটি খুব বেশি প্রয়োজন হয় না? আসলে তুমি যখন ক্লাউড কম্পিউটিং করবা, মানে আরেকজনের কম্পিউটার রিসোর্স শেয়ার করবা, তখন এটা শিওর থাকো তোমার হার্ডওয়্যার কোনো তেমন কোনো দরকার নাই, কিন্তু তোমার রাউটার লাগবে, সফটওয়্যার ভালো লাগবে। মডেম মানে হচ্ছে যেটা দিয়ে ইন্টারনেট সাপ্লাই দেয়, তার মানে হার্ডওয়্যারের তেমন একটা প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে আমরা 3টা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক শিখবো। একটা হচ্ছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্জ, আর একটা হচ্ছে বুদ্ধিমান ইন্টারনেট নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস হচ্ছে রাউটার, আর ক্লাউড কম্পিউটারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে, এবার দেখি 11 নম্বর ম্যাথটা। 11 নম্বরটা একটু দেখো, 27C দ্বারাটির পরবর্তী সংখ্যা। আমি বলি তোমাকে, 2 হচ্ছে কি 2,
7 হচ্ছে 5 ব্যবধান, 7-এর সাথে 2 এর 5 ব্যবধান। আবার সি মানে হলো 12, তাও 5 ব্যবধান, ঠিক কিনা? এবার 12-র পরে হবে কত? 17। তোমরা কি করবা? এই 17 দাগাই দিবা অনেকে ভুল করে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা হেক্সাডেসিমাল সিরিজ, এখানে ডেসিমেলের 17 বসাইলে হবে না, এখানে ডেসিমেলের 17 বসাইলে হবে না। এদিকে তাকাও, 17কে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। 17টাকে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যায়? 16 দিয়ে ভাগ করতে হয়। 16 একে 16 ব্যবধান 1, ঠিক আছে? আবার 16 দিয়ে ভাগ করলে 16 দিয়ে 0 1, এই যে 11, ঠিক আছে? উত্তর হবে হচ্ছে 11, উত্তর হবে হচ্ছে 11। তাহলে আমাকে যে জিনিসটা ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনেন, 2 এর সাথে 7 এর ব্যবধান হলো 5, 7 এর সাথে সি এর ব্যবধান হলো কত? তাও 5। সি এর সাথে যদি আমরা 12 এর সাথে 5 যোগ করি 17 হয়, কিন্তু 17 উত্তর হবে না। 17 উত্তর হবে না, কেন 17 উত্তর হবে না? কারণ এটা একটা হেক্সাডেসিমেলের যুগ, হেক্সাডেসিমেলের 17কে যখন আমরা নিয়ে যাব তখন 11, উত্তর হবে 11, ঠিক আছে? উত্তর 11ই হবে। দেখি 12 নাম্বার আপনারা বলেন তো, 12 নাম্বার আমি কমেন্ট করব না, আপনারা আগে বলেন, তারপরে আমি বুঝিয়ে দিব। আলফা নিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্টের 25শে জুন থেকে অনলাইন ব্যাচ শুরু হবে এইচএসসি 25, এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য। তোমাদের পরিচিত 26-27 এর কেউ থাকলে অবশ্যই এই ব্যাচে ভর্তি করা দিবে, এখন 50% ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আর আমাদের চট্টগ্রাম চকবাজার যারা আছো, অফলাইন ব্যাচ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে। অফলাইন ব্যাচ জুলাইয়ের 1 তারিখ থেকে অফলাইন ব্যাচ শুরু হবে, ঠিক আছে? যারা পড়তে চাই ওদেরকে পাঠিয়ে দিবা। এবার দেখি 12 নাম্বারটা বলো তো, আলফা নিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য আলফা নিউমেরিক কি বলো তো আগে? বিভিন্ন অ্যালফাবেট, সংখ্যা, চিহ্ন, এগুলাকে বলা হয় অ্যালফাবেট, ঠিক আছে? এগুলা হচ্ছে আলফা নিউমেরিক ডাটা। এগুলোর জন্য কোন কোন কোড ব্যবহৃত হয় বলো? 12 নাম্বারের অনেকে খ বলবা, অনেকে উল্টা উল্টা বলতেছো, ঠিক আছে? আর সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে ফেলো তো, যারা ক্লাসটা শেয়ার করে নেয় শেয়ার করে ফেলো। তোমার পরিচিত যে সমস্ত বন্ধুরা ক্লাসগুলো করতে চায় ওদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, ওকে, যারা ক্লাসটা করতেছো। আলফা নিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত আসলে তিনোটাই, আস্কি কোড, ইবিসিডি, এসি কোড, ইউনিকোড, তিনোটাই হচ্ছে আলফা নিউমেরিক ডাটার বৈশিষ্ট্য, মানে কোডে কনভার্ট করতে পারে। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 13 নম্বর, 13 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন বলছে কোর্স ফি কত স্যার? এখন সবচেয়ে কম কোর্স ফি এইচএসসি 26 কোর্স ফি মাত্র 999 টাকা, পুরা কোর্স। এখন 50% ডিসকাউন্ট চলতেছে প্রথম 50 জন। আর এইচএসসি 25 যদি ভর্তি হয়, একদম পুরা বই ফুল সিলেবাস শুধুমাত্র 1500 টাকা অ্যাডভান্স কোর্স সহ। আচ্ছা, তাহলে 13 নাম্বারটা একটু দেখেন, 13 নাম্বারটা একটু দেখেন, 13 নাম্বারটা ভালো করে খেয়াল করেন। বলা হয়েছে ওয়াই এর মান কোনটি? ওয়াই এর মান হচ্ছে এখানে এ নট, আর এখান থেকে বি, তার মানে এ নট ন্যান্ড বি। এই যে এ নট ন্যান্ড বি, এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, এই যে এরকম দাঁড়াবে, তাহলে বারে বারে কাটা যাবে এ অর বি বার, এ অর বি বার। এই যে উত্তর হবে ক নাম্বার, এ অর বি বার, এ অর বি বার, ঠিক আছে? দেখো এ নট ন্যান্ড বি, যখন মর্গানের ল অ্যাপ্লাই করব, এ ডাবল বার অর বি বার, এ অর বি বার, ঠিক আছে? অফলাইনের কোর্স ফি বেশি, অফলাইনের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, যে এখানেও প্রথম 20 জন 5,500, আর অনলাইনের কোর্স ফি হচ্ছে 999 টাকা, ঠিক আছে? অফলাইনে কোর্স ফি হচ্ছে প্রথম 20 জন 5,500, এমনি 8,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার ওয়াই সমান 1 হলে, 1 পেতে হলে এ ও বি এর মান হবে কত? ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এর মান হবে কত? দেখো, এটা একেবারেই সহজ। ওয়াই সমান যখন 1 হবে, কিভাবে তুমি ডিসাইড করবে এটা ভালো করে বুঝো সবাই। ওয়াই সমান 1 পেতে হলে এ ও বি এর মান কিভাবে হবে দেখো, ভালো করে বুঝো এটা। ধরো এ এর মান যদি 0 বসাই, এ নট মানে 1 আসবে, এখানে এ নট থেকে 1 আসবে, বি থেকে আসবে হচ্ছে 0, তাহলে বি থেকে আসবে 0, 1 আর 0 এন্ড মানে 0, আর ন্যান্ড মানে 1, তার মানে এটা উত্তর সঠিক। ভালো করে বুঝো, এর মান যখন 0 আসবে এ নট হবে 1, আর বি তো 0, তাহলে এই যে দেখো 1 আর 0 এন্ড হলো 0, ন্যান্ড হলো 1, তার মানে প্রথমটাতে 1 পাবো। এটাও সেম, দেখো এ আর 0 মানে কত? এ আর 0 মানে কত বলতো? এ নট 1 আসবে, বিও 1, তাহলে 1 আর 1 মানে হলো 1, তাহলে ন্যান্ড 0, এটা উত্তর হবে না, তার মানে এটা উত্তর হবে না। লাস্টের তা চেক করার দরকারও নেই, কারণ কেন? উত্তর যে কোনো দুইটা হবে, 1 আর 3 হবে উত্তর।
লাস্টেরটা চেক করার দরকার আছে? দরকারই নেই, কারণ আমি জানি যে 2 যখন হয়নি তার মানে 1 আর 3 অবশ্যই উত্তর হবে। ওকে। আচ্ছা, একজন বলছে স্যার সিকিউ পড়ান। আমি তো সিকিউ গত ক্লাস কালকেও আপলোড দিছি, তোমরা এগুলো করো কিনা কি জানি। যখন সিকিউ দিই তখন এগুলা। ওকে। এখন আমি ছুটিতে আছি, তারপরও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি বাসায় বসে বসে, যেভাবে নেওয়া যায়। প্রতিটি ফ্লিপ ফ্লপে কতটি বিট জমা থাকে? প্রতিটি ফ্লিপ ফ্লপে একটি বিট জমা থাকে, এই যে একটি বিট। একটি ফ্লিপ ফ্লপ মানে 1 বিট তথ্য জমা রাখতে পারে। দেখি 16 নাম্বারটা তোমরা দেখি উত্তর করো তো। 16 নাম্বারটা মেনশনের মাধ্যমে উত্তর করবা। যতজন মেনশন দিবা, ক হলে একজন দিবা, খ হলে 2 জন, গ হলে 3 জন, গ হলে 4 জন। IPv6 কত বিটের অ্যাড্রেস? দেখি খাটটা উত্তর সঠিক হয়। আধুনিক নিয়মে উত্তর করো তো এটা। IPv6 অ্যাড্রেস কত বিটের? এটা আধুনিক নিয়ম উত্তর করো। IPv6 অ্যাড্রেস কত বিটের? দেখি এটা আধুনিক নিয়ম উত্তর করো। সবাই 16 নাম্বারটা সবাই উত্তর করো তো। IPv6 কত বিটের অ্যাড্রেস? যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখছো অনেকেই ক্লাসটা করে, কিন্তু প্রায় 10 থেকে 15 হাজার স্টুডেন্ট ক্লাসটা করে, কিন্তু তোমরা শেয়ার করো না দেখে অনেকে খুঁজে পাচ্ছে না ক্লাসটা। ওকে, ক্লাসটা শেয়ার করে দিও, অনেকের জন্য এটা ভালো হবে। ওকে, অনেকে মেনশন দিয়ে বুঝাই দিছো, মার্শাল্লাহ, এটা খুবই ভালো লাগে। স্যার এগুলা থেকে কমন পাবো, প্লিজ রিপ্লাই। এগুলা বুঝে বুঝে পড়লে সবগুলাই পারবা, পরীক্ষা একটা নয় ব্যক্তিগত তোমার আটকাবে না। আমি যে ক্লাস আগেও 3টা নিছি, এখন 4র্থ নাম্বার ক্লাস, আজকে রাতেও আরেকটা নিব ইনশাল্লাহ। তাহলে IPv6 কত বিট? 128 বিটের অ্যাড্রেস। ঠিক আছে। আর IPv4 বললে 32 বিট। এটাও লিখে রাখো পাশে। IPv4 হলো 32 বিটের অ্যাড্রেস। এবার দেখো কোনটি সঠিক অ্যাট্রিবিউট। সঠিক অ্যাট্রিবিউট হচ্ছে গ নাম্বার। এখানে একটু ভুল ছিল, imgsrc abc.jpg। ঠিক আছে, imgsrc abc.jpg গ নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা, এবার মনে হয় এটাই আসবে। এবার মনে হয় এটাই আসবে, জেনেরিক ডোমেইন কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওকে, জেনেরিক ডোমেইন কি? এবার মনে হয় পরীক্ষা এটাই আসবে। ঠিক আছে, পরীক্ষা এবার মনে হয় এটাই আসবে। দেখি কে কে পারেন, বলতে পারেন কে কে, দেখি জেনেরিক ডোমেইন কি। দেখি বলতে পারেন কে কে। জেনেরিক ডোমেইন কি? কে কে বলতে পারেন দেখি। কত প্রকার? কত প্রকার বলেন, কি কি আছে? আচ্ছা, জেনেরিক ডোমেইন মানে হলে হচ্ছে আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি, যে ডোমেইন গুলো আমরা সচরাচর পড়ি, ব্যবহার করি, এগুলা হচ্ছে জেনেরিক ডোমেইন। ওকে, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। জেনেরিক ডোমেইন হলো 7টা। লিখে রাখো কি কি, আমি লিখে দিচ্ছি দেখো। ডট কম, এই যে ডট কম কে বলা হয় জেনেরিক ডোমেইন। ডট গভ, ডট ওআরজি, ঠিক আছে, ডট ওআরজি, ডট কম, ডট গভ, ডট ওআরজি, ডট এডু, ঠিক আছে। এরপর ডট নেট, তারপরে হলো ডট এমআইএল, ডট এমআইএল, ডট আইএনউ, ঠিক আছে, ডট ইনফরমেশন। তাহলে 7টা জেনেরিক ডোমেন, 7টা লিখে রাখো। ডট কম, ডট গভ, ডট ওআরজি, ডট এডু, ডট নেট, ডট এমআইএল, ডট ইনফো। লিখে রাখো সবাই। ডট কম কেন কি জন্য ব্যবহৃত হয়? বাণিজ্যিক প্রতিষ্ঠান। ডট গভ সরকারি প্রতিষ্ঠান। ডট ওআরজি অলাভজনক প্রতিষ্ঠান। ডট এডু শিক্ষা প্রতিষ্ঠান। ডট নেট নেটওয়ার্ক প্রতিষ্ঠান। ডট এমআইএল প্রতিরক্ষার জন্য। ডট ইনফরমেশনের জন্য। ঠিক আছে, ইনফরমেশন ভিত্তিক এর জন্য হচ্ছে ডট হ্যান্ড। সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন কিনা বলেন। এগুলা আর কখনো ভুল হবে? এগুলা কি কখনো ভুল হবে কিনা বলেন। এগুলা কি কখনো ভুল হবে? জেনেরিক ডোমেন কয়টা? 7টা। সবাই বলেন একবার, নিজে নিজে বাসায় বলেন। ডট কম, ডট গভ, ডট ওআরজি, ডট এডু, ডট নেট, ডট এমআইএল, ডট ইনফো। ওকে। আচ্ছা, এবার আসেন কন্টেইনার ট্যাগ নয়। কন্টেইনার ট্যাগ নয় কোনটি কোনটি বলেন। কন্টেইনার ট্যাগ কোনটা কোনটা নয়? কন্টেইনার ট্যাগ কি কখনো আপনি বলেন। এখানে অনেকে কি বলে জানো, তোমরা ভুল করে উত্তর দিয়ে দাও। কন্টেইনার ট্যাগ মনে করো। কন্টেইনার ট্যাগ নয় হচ্ছে ব্র্যাক আর ইমেজ। ইমেজ আর ব্র্যাক হচ্ছে কন্টেইনার ট্যাগ নয়, এগুলো এমটি ট্যাগ। ঠিক আছে, যে ট্যাগের শুরু আছে শেষ আছে, এগুলা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগের শুরুও নাই শেষও নাই, উত্তর করার সময় কেয়ারফুল। উত্তর করার সময় কেয়ারফুল থাকবেন, হুজুগে হয়ে উত্তর দাগাই দিবেন না। ঠিক আছে, তাহলে কন্টেইনার ট্যাগ নয় হচ্ছে কি ব্র্যাক ট্যাগ আর হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে। আচ্ছা,
ক্লাসগুলা করতে থাকেন, ভালো লাগবে। এটা দেখি 20 নাম্বারটা কে কে বলতে পারেন দেখি। আমি কয়েকদিন আগে কালার কোড যখন পড়াইছিলাম, আমার পেজে কালার কোডের একটা ভিডিও দেওয়া আছে, আর জিবি। তোমাদের একটা অভ্যাস জানি না আমি, আমি প্রতিদিন কিন্তু কোনো না কোনো নৈর্ব্যক্তিকের ক্লাস দিই। এই ক্লাসগুলা তোমরা করো কিনা এটা আমি জানি না, ঠিক আছে? ওই এমসিকিউ ক্লাসগুলা দয়া করে শুয়া বসাই রাস্তাঘাটে যেখানেই থাকেন করে ফেলবেন। তোমাদের দেখি যে তোমরা কমেন্ট করলে বুঝতে পারি যে আসলে তোমরা ক্লাস করো, কিন্তু দেখি যে তেমন একটা কমেন্টও দেখি না তোমাদের, অনেকের রিয়েক্টও দেখি না। এই জন্য আসলে বুঝতে পারি না যে তোমরা ঠিক মতো ক্লাস করো কিনা, সেটা আর কি। ওকে, আচ্ছা। আর অনেকেই বলো স্যার ক্লাস নোটিফিকেশন পাই না, ক্লাস নোটিফিকেশন পাই না। ক্লাস নোটিফিকেশন কেমনে পাবেন? আপনাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা দেখেন আগে। ক্লাস নোটিফিকেশন কেমনে পাবেন? ওকে, ক্লাস নোটিফিকেশন তখন পাবেন যখন পেজে ফলো দেওয়া থাকবে। আর সবাই একটু চেষ্টা করবেন হচ্ছে ক্লাসগুলো নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে, পরীক্ষার আগের দিন দ্রুত গতিতে যাতে আরেকবার রিভিশন দিতে পারো। এগুলো নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরীক্ষার আগের দিন 3 দিন বন্ধ আছে তো আইসিটি, সেদিন যাতে শেয়ার করতে পারো। আর জিবি কালার কোড, এই যে দেখো আর জিবি, রেড গ্রিন ব্লু, গ্রিন এর মধ্যে পয়েন্ট তার মানে সবুজ। আর জিবি কালার কোড, গ্রিন এর মধ্যে পয়েন্ট হলো সবুজ। কোন ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে? মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি থাকে হচ্ছে যন্ত্র ভাষা বা মেশিন ভাষা। এটাকে অপশনে মেশিন ভাষাও দিতে পারে, এটাকে অপশনে মেশিন ভাষাও দিতে পারে, যন্ত্র ভাষা বা মেশিন ভাষা। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, আচ্ছা। আসলে আমি বেশি ক্লাস নিতে পারতেছি না, তোমরা জানো 18 তারিখ আমার নিজেরও বিসিএস এর ভাইবা, সেজন্য আসলে বেশি ক্লাস নিতে পারতেছি না। না হলে আমি দেখা যাইতো যে একদিনে 3-4টা করে শেষ করে দিতাম। তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, কাল পরশুর মধ্যেই 4-5টা টেনে দিতে চেষ্টা করব আরো। ঠিক আছে, তো আসলে আমার জন্য বেশি বেশি দোয়া করতে হবে, যেহেতু তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। তোমরা তোমাদের দোয়া কিন্তু আমাকে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এবার এখানে বলা হয়েছে যে নিচের প্রোগ্রামটি দেখে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? এখানে ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে ইন্টিজার। ইন্টিজার একটা প্রাইমারি ডেটা টাইপ, ইন্টিজারকে একটা প্রাইমারি ডেটা টাইপ বলা হয়। এগুলা লিখে রাখতে পারো, ইন্টিজার, ফ্লোট, ফ্লোট, ক্যারেক্টার, এগুলাকে বলা হয় প্রাইমারি ডাটা টাইপ। ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলাকে বলা হয় প্রাইমারি ডাটা টাইপ। ঠিক আছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এগুলাকে বলা হয় প্রাইমারি ডাটা টাইপ। উদ্দীপকে আবশ্যিক হেডার ফাইল। আমরা জানি একটা প্রোগ্রাম যখন লেখা হয় অবশ্যই যদি এখানে রো এসকিউআরটি থাকে অবশ্যই ম্যাট ডট এস লাগে। এসকিউআরটি থাকলে মাস্ট বি ম্যাট ডট এস লাগে, আর স্টুডিও ডট এস মাস্ট বি লাগে। এই দুইটা জিনিস অবশ্যই লাগে, আবশ্যক হেডার ফাইল এই দুইটা লাগবেই। এরপরে কোনিও লিখবা কি লিখবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তার মানে স্টুডিও আর ম্যাট ডট এস লাগবেই, তার মানে আবশ্যিক হেডার ফাইল হলো 1 আর 3। 1 আর 3 হলো আবশ্যিক হেডার ফাইল। ওকে, এটাও তোমাদের জন্য পরিচিত। 24 নাম্বারটা কেউ পারো কিনা দেখি। 24 নাম্বারটা কেউ পারো কিনা দেখি, দেখে উত্তর বলবা না। যাদের বই আছে তারা দেখে উত্তর বলবে না। আমি এখনো তোমাদেরকে বলবো, কেউ যদি পরীক্ষার আগের যে 3-4 রাত আছে, এই 4 রাতও যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই পড়ে যেতে পারো, তুমি গ্যারান্টি তোমার রেজাল্ট অন্যদের চেয়ে ভালো হবে। ঠিক আছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই রিভাইজ করতে যারা ক্লিয়ার আছে বই, তাদের জন্য সর্বোচ্চ 3 দিন 4 দিন লাগবে। 4 দিনও লাগবে না পুরো বই রিভাইজ করতে, এই বইগুলো এতটা গুছানো। 24-এর গ নাম্বার বলতেছো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। মুখস্থ বলবা না, বুঝে বলবা। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনটা? প্রথমে দেখো ইফ, ইফ এলস, এই যে এরপরে ইফ এলস, এরপরে হচ্ছে এলস ইফ। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় এগুলাকে। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে কি সুইচ কেস। সুইচ কেস এগুলাকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। প্রথমে হচ্ছে কি ইফ, এরপরে হচ্ছে ইফ এলস, এরপরে হলো এলস ইফ, এরপরে হচ্ছে সুইচ কেস। তাহলে টোটাল কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কয়টা হলো? 4টা। বলো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কয়টা হলো? তাহলে 4টা। কি কি বলো তো? সবাই আমার সাথে একবার বলো। ইফ, ইফ এলস, এরপর হচ্ছে এলস ইফ, সুইচ কেস। আর হেক্সাডেসিমাল ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
হেক্সাডেসিমেল ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %x। %x কে বলা হয় হেক্সাডেসিমেল ডাটার ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। ফ্লোট হচ্ছে দশমিক ডাটার ফরম্যাট স্পেসিফায়ার। ভগ্নাংশ পরীক্ষা এভাবে আসতে পারছে, ভগ্নাংশের ফরম্যাট স্পেসিফায়ার ফ্লোট। পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার %d, পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার %d, আর ভগ্নাংশের জন্য ফ্লোট। ওকে, তাহলে আমরা আবার একটু শুরু থেকে একবার রিভাইজ দিয়ে আসি দ্রুত। ঠিক আছে, যারা প্রথম থেকে মিস করছেন আরেকবার দেখে নেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান নাইট্রোজেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে তোমাদেরকে বইতে দেখাইছি, মেশিন লার্নিং, স্পিচ ভিশন, রোবোটিক্স, এনএলপি, এগুলা। মানুষের শরীরে জিনের সংখ্যা 30,000, এটা আমাদের সিকিউ বইতে একটু ভুল টাইপ হয়েছিল। টেলিপ্রেজেন্স হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, মানুষের মতো কাজ করার পদ্ধতিকে বলা হয় নিউরাল নেটওয়ার্কিং। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর হচ্ছে ভয়েস ব্যান্ড। মাল্টিকাস্টিং ও ব্রডকাস্টিং এর মূল পার্থক্য হচ্ছে কিসের প্রাপকের সংখ্যায়। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্জ। বুদ্ধিমান ইন্টারনেট অবশ্যই রাউটার, বুদ্ধিমান ইন্টারনেট নেটওয়ার্ক কানেক্টিভিটি বলা হয় রাউটারকে। আর ক্লাউড কম্পিউটিং এর কোনটি খুব বেশি প্রয়োজন হয় না, হার্ডওয়্যারের খুব বেশি প্রয়োজন হয় না। চেষ্টা করবা এই যে 273 এই অঙ্কটা আমরা করে দেখেছিলাম 11, আর আলফা নিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য সবগুলাই লাগে ASCII, BCDS, ইউনিকোড। আর a প্লাস a অর b নট, এখানে একটা নট দিয়ে দাও। y সমান 1 পাবো হচ্ছে 1 আর 3 নম্বরে। প্রতিটি ফ্লিপ ফ্লপ কত বিট তথ্য জমা করে? অবশ্যই 1 বিট করে তথ্য জমা করে। ঠিক আছে, একজনও বলছে অফলাইনে আমি যাই না। এখন অফলাইন অ্যাভয়েড করা উচিত যাদের ইনস্ট্যান্ট পরীক্ষার সময়, যেহেতু সময় নষ্ট হবে। বাসায় বেশি বেশি সময় দাও। IPv6 হচ্ছে 128 বিট। আর কোডটি সঠিক অ্যাট্রিবিউট IMG/SRC। জেনেরিক ডোমেইন 7টি: .com, .gov, .org, .edu, .net, .mil, .info। কন্টেইনার ট্যাগ হচ্ছে ব্র্যাক। কন্টেইনার ট্যাগ 9 কোনটি বলছে? ব্র্যাক আর ইমেজকে আমরা কন্টেইনার ট্যাগ বলতে পারবো না, এগুলো এমটি ট্যাগ। ঠিক আছে, যাদের ক্লাস ভালো লাগতেছে সবাই একটা লাভ রিয়েক্ট দিতে পারো। আর হচ্ছে তোমরা যদি পরবর্তী ক্লাস চাও, তাহলে আজকে রাত 10টায় যদি ক্লাস করতে চাও, তাহলে আমি বলবো সবাই 4-5 জন করে ফ্রেন্ডের একটু মেনশন করে দাও। আর যারা চাও তারা একটা কমেন্ট করো যে আসলে ক্লাস কি রাত 10টায় চাও কিনা আজকে। RGB কালার কোড হচ্ছে সবুজ। কোন ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে? যন্ত্র ভাষা বা মেশিন ভাষা। আর ডাটা টাইপ হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলা। উদ্দীপক অবশ্যই হেডার ফাইল হচ্ছে কি studio.s আর mat.s। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট 4টি: ইফ এলস, এলস ইফ, সুইচ কেস। হেক্সাডেসিমেল ডাটার ফরম্যাট হচ্ছে %x। ঠিক আছে, আচ্ছা যারা ক্লাস চান সবাই 4-5 জন করে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দেন, এই ক্লাসটা করে ফেলুক তারা। তাহলে আজকে ইনশাআল্লাহ আমরা মডেল টেস্ট 5টা শুরু করবো। অনেক গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 5টা, সিরিয়াসলি অনেক ইম্পর্টেন্ট মডেল টেস্ট 5টা। তুমি যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের এই 15টা MCQ যদি কোনোভাবে সলভ করে যেতে পারো, বুঝে বুঝে, এইভাবে ব্যাখ্যা সহ বুঝে বুঝে, ঠিক আছে, আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি সেভাবে বুঝে বুঝে যদি তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্টের MCQ বই সলভ করে পরীক্ষার হলে যেতে পারো, আর আমাদের এই যে দেখো বোর্ড প্রশ্নগুলো যেভাবে দেওয়া আছে ব্যাখ্যা সহ, এভাবে ব্যাখ্যা সহ যদি পড়ে পড়ে যেতে পারো, তোমার পরীক্ষা MCQ অনেক ভালো হবে অন্যদের চেয়ে। এটা শিওর থাকো। যখন MCQ তে সবাই টেনশন করবে, তখন দেখবা তোমার পরীক্ষা অন্যদের চেয়ে 50-60 গুণ ভালো হয়ে যাবে। ওকে, আর চেষ্টা করবা পরীক্ষায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইগুলো পড়ে যেতে। আর SSC 26 আর 27 সালের স্টুডেন্টদেরকে বলে দিবা আইসিটি অ্যাসিস্ট্যান্টের নতুন ব্যাচ শুরু হচ্ছে 25শে জুন থেকে। তোমরা তো দেখতেছো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, স্মার্ট বোর্ডে ক্লাস হবে তো। ওকে, তোমরা তো সবাই ক্লাস চাই বললা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও সবাই। ওকে, আসসালামু আলাইকুম। রাত 10টায় আজকে মডেল টেস্ট 5 হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।